গ্রো উইথ জেসমিনে স্বাগত জানাচ্ছি। আজ আবার এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। জিলাপি বানাবো আজকে। জিলাপি শুনলেই অনেকে আটকে ওঠেন, কারণ এই জিলাপির প্যাচের মতোই জটিল এর বানানোর প্রক্রিয়াটা। তো যদিও এই যে করোনা লকডাউনের সময় অনেকেই জিলাপি তৈরি করার চেষ্টা করেছেন এবং অনেকে সফলও হয়েছেন, তারপরেও বেশিরভাগ মানুষ এখনও জিলাপি বানাতে ভয় পান, কারণ প্যাঁচ ওঠানোটা খুবই কঠিন। তো এই যে কাজটা আমরা শুনলেই আটকে উঠি, সেই কাজটা কিন্তু আমাদের মিষ্টির দোকানের ভাইয়েরা প্রতিনিয়ত অনায়াসে করে যাচ্ছেন। এর কারণ হচ্ছে প্যাঁচ ওঠানোটা হচ্ছে একটা হাতের দক্ষতার ব্যাপার। ওনারা প্রতিদিন এই কাজটা করেন, বছরের 365 দিন, দেখে ওনারা পারেন। আমরা বছরে একদিন বা 2 দিন জিলাপি বানাই, দেখে আমাদের ঠিক সেরকম হয় না। তবে প্যাঁচ একদম নিখুঁত না হলেও আমি বলবো টেক্সচার এবং স্বাদ একদম নিখুঁত করা সম্ভব বাসায় জিলাপি বানিয়েও। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বহু বছর ধরে আমি জিলাপি বানাচ্ছি। সেই বছরে 2-1 বার বানাই দেখে আমারও প্যাঁচ খুব পারফেক্ট হয় না, তবে আমি চেষ্টা করব আজকে একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর। আসুন দেখি কি লাগবে। প্রথমেই একটা বোল নেবেন, ধাতব বোল হলে ভালো হয়, স্টিলের বা অ্যালুমিনিয়ামের। তার মধ্যে 2 কাপ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা খুব মিহি না হলে ভালো হয়, একটু দানাদার। আগেও আমি বিভিন্ন রেসিপিতে বলেছি 2 ধরনের হয়, একটা হচ্ছে রাইস পাউডার আর একটা গ্রাউন্ড রাইস। তো জিলাপির জন্য গ্রাউন্ড রাইসটা নেবেন। তো চালের গুঁড়া আর ময়দা মিলিয়ে এখানে 3 কাপ হয়েছে। আমি পানি দেব 1.5 কাপ। পানির এই পরিমাণটা একদম কিন্তু যে এটাই হতে হবে তা না, একটু কম বেশি হতে পারে, সেটা ফিক্স করা সম্ভব, কাজেই চিন্তার কোনো কারণ নেই। এখানে পানির পরিমাণ থেকে কনসিস্টেন্সিটা বেশি করে দেখতে হবে। এই দেখুন, আমি মেলানোর পরে আমি কি দেখতে পাচ্ছি, এখনো অনেকখানি শক্ত রয়ে গেছে, তাই না? তো এটাই আরেকটু পানি দিতে হবে। প্রথমেই বেশি দিলে কিন্তু কমানো যাবে না, মানে ময়দা আবার অ্যাড করতে হবে, পরিমাণের কম বেশি হয়ে যাবে। কাজেই প্রথমে একটু কম দেবেন, তারপরে প্রয়োজনে একটু একটু করে বাড়াবেন। আরেকটা কথা, এটা কিন্তু কিছুক্ষণ পরে, মানে কয়েক ঘন্টা পরে কিন্তু পানিটা একটু বেড়ে যায়, পাতলা হয়ে যায়। এভাবে ভালোভাবে একটা ঘুটনি বা ঝুপড়ি বা হুইস্ক যাই বলেন সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, যেন কোনো ধরনের দানা না থাকে। তারপরে এটাকে ঘরের সবচেয়ে গরম জায়গায় আমি রাখবো, আমার ফ্রিজের উপরে। উঁচু একটা ফ্রিজ আছে আমার, খুব গরম জায়গায় ঢেকে 36 ঘন্টা রেখে দেবেন। 36 ঘন্টা পার হয়েছে আমার ময়দা ভিজিয়ে রাখার। দেখুন এখানে ছোট ছোট বুদবুদ দেখা যাচ্ছে, এর মানে ময়দাটা খুব ভালোভাবে ফার্মেন্টেড হয়েছে। এখন আমি নেড়ে দেখব পরিস্থিতি কী। দেখতে পাচ্ছেন বেশ ঘন ময়দাটা। আমি এর মধ্যে আরও অল্প একটু পানি দিয়ে দেব, খুবই সামান্য। প্রয়োজনে একটু ময়দাও দিতে হতে পারে এটাকে একটা ভালো কনসিস্টেন্সিতে আনার জন্য। বেশ থকথকে, এর কারণ হচ্ছে ফার্মেন্টেশন। জাস্ট একটু স্বাভাবিক করার জন্য অল্প একটু ময়দা আর পানি দিচ্ছি। আরও অল্প একটু পানি দেব, খুবই সামান্য। জিলাপির এই ব্যাটারটা করতে করতে একটু অভ্যস্ততা আসবে। প্রথমবার যদি খুব ভালো না হয় দুশ্চিন্তা করবেন না, বারবার চেষ্টা করতে থাকবেন। তবে আমার মনে হয় প্রথমবারই হবে যদি পরিমাণটা খেয়াল রাখেন। এখন আমি অল্প একটু বেকিং পাউডার দেব, আধা 4 চামচ। বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে হুইস্ক করে। একদিকে বেশি একদিকে কম যেন না হয়। আচ্ছা, এটা প্রস্তুত। এখন চিনির শিরাটা প্রস্তুত করব। 2 কাপ চিনি দিচ্ছি এবং 1 কাপ
পানি। আগুন ফুল হিটে বসিয়ে দেব। চিনিটা গলা পর্যন্ত একটু নাড়বো। চিনি গলে গেছে, এখন এখানে 2 টুকরো লেবু দিব। লেবু দিয়ে আগুনটা কমিয়ে রেখে দেবো, একদম মিনিমাম আগুনে। লেবু দেওয়ার কারণ হচ্ছে চিনি যত ঘনই হোক এটা জমাট বাঁধবে না। জিলাপির গোলাটা আমি এটার মধ্যে ভরে নিয়েছি। এটা দিয়ে আমি জিলাপি বানাই সাধারণত। যদি এরকম কিছু না থাকে তাহলে এইভাবে মেয়োনেজ বা টমেটো কেচাপের যে বোতল আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো হ্যাঁ, এখন জিলাপি ভাজার সময়। জিলাপি ভাজার তেলটা প্রচণ্ড গরম হতে হবে। যখন অনেক গরম হয়ে যাবে একটা ড্রপ দেবেন, দিয়ে দেখবেন যে এটা সাথে সাথে এভাবে ভেসে উঠছে কিনা। এভাবে যদি সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে দেওয়ার মতো যথেষ্ট গরম হয়েছে। দেখতে পাচ্ছেন জিলাপি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার হাতের দক্ষতা এত ভালো না, আমি যেহেতু দক্ষ কারিগর নই, কিন্তু এই যে দেখুন একদম পাইপের মতো ফুলে উঠেছে জিনিসটা, এর কারণ হচ্ছে প্রপার ফার্মেন্টেশন এবং মিক্সচার। আমি খুবই আনন্দিত। আজকে আমার জিলাপিটা সাধারণত যেভাবে হয় সেভাবেই হয়েছে। ভয় থাকে কারণ মাঝে মধ্যে হয় না। আর এই যে দেখুন একটা চেইনের মতো হয়েছে, আমাদের দক্ষ কারিগরদের মতো। মজাই লাগছে, এটা সব সময় হয় না, আজকে দারুণভাবে জিনিসটা এসছে। তো আমি উল্টে দিচ্ছি। ওনারা একটা কাঠি দিয়ে উল্টে দেন, কাঠি অথবা খুন্তি। তো এখন মাঝারি যেহেতু ফুলে উঠে গেছে, এখন আমি আগুনটা একটু কমিয়ে দিচ্ছি। মাঝারি আগুনে 4-5 মিনিট ভাজবো। জিলাপি ভাজা হয়ে গেছে দেখুন, একদম মুচমুচে এবং সোনালি রং। এখন এগুলোকে আমি সরাসরি দিয়ে দেবো চিনির শিরার মধ্যে। দেখতে পাচ্ছেন রংটা খুবই সুন্দর হয়েছে। অনেকে জিলাপির গোলার মধ্যে একটু খাবার রং দেন, ওটাও খারাপ আইডিয়া না। কমলা রঙের রং দেন অনেকে, হালকা লাল রং দেন। আমি কোনো রঙই দেই না। এই ভাজতে ভাজতে যে ন্যাচারাল একটা লালচে রং হয়, সোনালি রং হয়, লালচে না, ওইটা আমার অনেক ভালো লাগে। আচ্ছা, জিলাপি তো মনে করেন কয়েক বেচে হবে, এক বেচে শেষ হবে না। তো পানিটা খেয়াল রাখবেন যে শিরাটা যেন অতিরিক্ত ঘন না হয়ে যায়, তাহলে জিলাপির ভেতরে ঢুকবে না। এখন এটাকে বেশি আগুনে 2 মিনিট জাল দেব। 2 মিনিট সোক হওয়ার পরে জিলাপিকে একটা কাঠি দিয়ে প্লেটে তুলে নিচ্ছি। কাঠি দিয়ে তোলার কারণ হলো যাতে চিনির শিরা অতিরিক্ত না আসে। আজকের জিলাপি নিয়ে আমি খুবই সন্তুষ্ট। পেঁচটা খুব বেশি অসাধারণ না হলেও আমার মতো শৌখিন রাঁধুনি যে বছরে 2 বার বা বড়জোর 3 বার জিলাপি বানায়, তার জন্য পেঁচটা এত খারাপও হয়নি। কিন্তু সবচেয়ে দারুণ ব্যাপারটা হচ্ছে টেক্সচারটা, আর ওই যে টিউবের মতো ফুলে ওঠা, যেন ভেতরে চিনির শিরাটা ঢুকতে পারে, ওইটাই হচ্ছে আসলে আসল ব্যাপারটা, যার কারণে আমি আজকে খুবই খুশি। এটা আমার দ্বিতীয় ব্যাচ। বুদবুদ দেখেই বোঝা যাচ্ছে যে চিনির শিরাটা একটু বেশি ঘন হয়ে যাচ্ছে, দেখে আমি একটু পানি দিচ্ছি, কারণ চিনির শিরাটা বেশি ঘন হয়ে গেলে জিলাপির ভেতরে রস ঢুকবে না। দ্বিতীয় ব্যাচের জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন
খুব সুন্দর সোনালি একটা রং হয়েছে। দিয়ে দিচ্ছি চিনির শিরায়। চিনির শিরা তো একটু আগে পাতলা করে নিয়েছিলাম। প্রতি ব্যাচ চিনির শিরা দেওয়ার পর তোলার পর একটু পানি মিশিয়ে দেবেন, না হলে শিরাটা বেশি ঘন হয়ে যাবে। আজকের মতো এটাই জিলাপির শেষ ব্যাচ। এগুলো মন্দ হয়নি, অন্যগুলোর মতোই বেশ সোনালি রসালো, পেঁচটাও মোটামুটি এসেছে। আমি ভীষণ খুশি। প্রথমত জিলাপিটা দেখতে খুব দারুণ হয়েছে, প্যাচটাও আমার মনেও তো প্যাচ নাই, জিলাপিতে যত প্যাচ আসছে। তুমি এটা বানানোর আগে কার চেহারা দেখছো? তার কি কোনো প্যাচ ছিল নাকি? কারণ প্যাচটা আজকে আমি দেখতেছি একদম সেট করা হয়েছিল, খুব প্রফেশনাল প্যাচ হয়েছে, সত্যি কথা। আর আমার বেস্ট ফ্রেন্ড ম্যানচেস্টারে থাকে, আমরা দুজন একসাথে অনেক কাজ করি, কোনো অশুভ কাজ করি না, সবই শুভ। সে আজকে খেয়ে দেখে বলবে আমার জিলাপিটা কেমন হয়েছে, এবং সে একজন সত্যবাদী মানুষ। সো আচ্ছা, তুমি একটু দেখে শুনে একটু জুসিটা নাও। ও বাই দ্য ওয়ে, সে জিলাপি দিয়ে ইফতার করছে আর কি। অনেক ক্রিস্পি, একটা শেষ করুন। সত্যি কথা জুসিও, হ্যাঁ মানে একদম পারফেক্ট। যে দোকানে আমি যেরকম কিনি তার থেকেও ভালো, সত্যি কথা। অনেস্টলি তাহেরা, সত্যি জেসমিন, তুমি তো জানো, তুমি একটু আগে বলছো আমি মিথ্যা বলি না, আর কেবল রোজা ভাঙলাম এই জিলাপি দিয়ে। সত্যি কথা, মানে পারফেক্ট। মিষ্টিটাও আমার কাছে লাগতেছে খুবই ভালো, যাদের ডায়াবেটিস তারাও খেতে পারবে, যে অনেক মিষ্টিটাও না, পারফেক্ট। অনেক ধন্যবাদ তাহেরা, ইউ মেড মাই ডে, ইউ মেড মাই ইয়ার, থ্যাংক ইউ। আর তাহেরাকে আরো বেশি বেশি আনতে হবে খাবার টেস্টিং এর জন্য। অনেক ধন্যবাদ দেখার জন্য। আর ঈদের জন্য ভালো ভালো আরো রেসিপি আসছে, গ্রো উইথ জেসমিনের সাথেই থাকবেন। ধন্যবাদ।